তুই ভালো করে জানিস আমার জিনিসে কারো হস্তক্ষেপ আমার পছন্দ না। যেটা আমার সেটা আমার, তার দিকে কেউ বাঁকা চোখে তাকালেও আমি সহ্য করতে পারি না। তোকে এমনি এমনি মা, রিনিয়া, এত বছর, 10 বছর আগে যেদিন আমাদের বিয়ে হলো, সেদিন বিকালে তুই বাইরের অন্য ছেলের সঙ্গে বউ জামাই খেলছিলি। সেটা আমি সহ্য করতে পারিনি। আবার ছেলেটার হাতও ধরেছিলি, তাই লাগে সেদিন তোর সেই হাত দরজার মাঝে চেপে ধরেছিলাম। বিদেশ থেকে আসার পর তোকে মেয়ে তারা চিহ্ন রেছি, কারণ এত রাতে ছাদে ছিলি যেখানে দূর থেকে হাজারো কুৎসিত দৃষ্টি আমাদের বাড়ির দিকে তাকিয়েছিল। আমি জানি তারা কিছু করতে পারবে না, কিন্তু তোর দিকে খাতারা চিহ্ন রাখ দৃষ্টিতে তাকাবে সেটা আমি সহ্য করব না। তাই তারা চিহ্ন পুকুর মেয়ে তারা চিহ্ন রেছিলাম। এরপরে কফি ছু তারা চিহ্ন রেমে তারা চিহ্ন রেছিলাম, এটা দেখেছিস। কিন্তু আমি যে গরম গরম কফি মুখে নিয়েছিলাম এক চুমুকে, সেটা দেখিসনি। সেদিনও এটা মুহিদের জন্য কর একার ছিলাম। খারাপ দৃষ্টিতে তোর বুকের দিকে তাকিয়েছিল। পুরোনা সামলাতে না পারলে পড়বি কেন? সেদিন জোর করে ভাতগুলো খাইয়েছিলাম, কারণ অনেক কষ্ট করে আমি মাছের কাটা বেছে রেখেছিলাম তোর জন্য, যেখানে আমি কাটা বাঁচো আকার রব হয় মাছ ছুঁয়েও দেখি না। শুন, আমি কোনো কারণ ছাড়া কখনো তোকে আঘাত করিনি। একটানা কথাগুলো বলে রিহান থামে, মাথার দুদিকে নেড়ে জোরে নিঃশ্বাস নেয়। তেজু তাকিয়ে থাকে, কেন যেন মনে হয় রিহান সুস্থ নয়। দীর্ঘশ্বাস ফেলে উঠতে গেলে কিছু মনে পড়ে। সেদিন গাড়িতে তালাক দেবেন বলেছিলেন কেন? বিদেশ থেকে আসার পর তো ভালো করে কোথাও বলেননি। বাহহ, একদিন এত প্রশ্ন, একটু প্রশ্রয় দিতেই মাথায় উঠে গেলি মাইদেত। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, সরাসরি উত্তর দিন। আর এটাও বলুন, আমাকে নিজের মৃত্যু বলে সম্বোধন করেন কেন? আপনার চিঠিতেও তো এটাই ছিল। রিহান ভ্রু কুঁচকে তাকায়। তেজের মুখে এমন কঠোর বাক্যগুলো শুনতে ভালো প্রকার লাগে। মাথা নিচু করে গলার কাছে চুমু খায়। তেজুর মনে হয় কেউ যেন কারেন্টের শক দিল। রেগে ছটফট করে উঠে যেতে নিলে রিহান চেপে ধরে, কুল বোজান কুল। একটা চুমুতে এমন অবস্থা, আমার স্পর্শ যখন তোর সারা শরীরে বিচরণ করবে তখন কি অবস্থা হবে ভাবলেই তো হাসি পাচ্ছে আমার। কোমর শক্ত করে ধরে গলার কাছে মুখ রেখে হিসহিস করে কথাগুলো বলে রিহান। তেজুর ইচ্ছে করে লাতারা চিহ্নতি মেতারা চিহ্নরে বেলকুনি থেকে ফেলে দিতে, কিন্তু সে অসহায়। রিহান সাপের মতো পেঁচিয়ে রেখেছে। বাধ্য হয়ে সেই অবস্থায় থেকেই বলে উঠে, আন্ডারস্কোর আন্ডারস্কোর, যা প্রশ্ন করেছি উত্তর দিন। মুহূর্তে রিহান গম্ভীর হয়ে যায়। তেজুকে নিজের কবজায় রেখে দূরের আকাশের দিকে তাকায়। আন্ডারস্কোর আন্ডারস্কোর বলেছিলাম, কারণ আমার অনুভূতি সম্পর্কে আব্বু ছাড়া কেউ জানত না। সেদিন গাড়িতে মুহিত ছিল, সে ছিল আমার প্রতিপক্ষ। তার সামনে তোর প্রতি ফিলিংস প্রকাশ করলে সেটা মুহূর্তে ফাঁস হয়ে যেত। তাই সেদিন সেই কথা বলেছিলাম। দাঁড়ি ওদের শিওর করে দিয়েছিলাম আমার দুর্বল জায়গা বলতে কিছু নেই। তারপর থেকে তোকে নিয়ে কঠোর আচরণ করেছি, কারণ তোকে বাঁচিয়ে রাখাই ছিল আমার লক্ষ্য। তুই এখন যে আধিপত্য দেখাচ্ছিস, তখন সেটা দেখাতে পারতি না। তখন তো মাত্র 17 বছর ছিল, কোনো পাওয়ার ছিল না। তখন আমি তোর প্রতি নরম হলে তোর মৃত্যু দেখতাম নিজ চোখে। আমার কঠোর হওয়া ছিল বাধ্যতা, তোকে বাঁচাতে, ভালো রাখতে। আর তোকে নিজের মৃত্যু বলে কেন ডাকি জানি না, শুধু জানি ভালো লাগে ডাকতে। তেজু তাকিয়ে থাকে। জরাঝির কারণে স্কার্ফের গলার পিনটা খুলে গেছে। সামনের কাটা চুল মুখে এসে পড়ছে। হাত দিয়ে সরাতে চাইলেও পারে না। রিহান ফুল দিয়ে সরিয়ে দেয়। সেদিকে নির্বিকার তাকিয়ে বলে তেজু, আন্ডারস্কোর আন্ডারস্কোর, আমি তো সেই 12 বছর আগে মরে গিয়েছিলাম। যা একটু বেঁচে ছিলাম, তাও 2 বছর পর নিস্তেজ হয়ে গেল। অথচ আপনি আমাকে বাঁচাতে, ভালো রাখতে চেয়ে আমার জীবনটাই যাতারা চিহ্ন হান্নাম্বান হ্রস্বই কারয় দিলেন। এমন ভালো তো আমি চাইনি। আমি কিন্তু আপনি আর আপনার মাকে কখনো ক্ষমা করব না। জানেন, ইচ্ছে করে আপনার মায়ের নিঃশ্বাসটা নিজ হাতে বন্ধ করে দিই, কিন্তু পারি না। কেন জানি মনে হয় এটা তার নিজের আচরণ নয়, কেউ একজন করাচ্ছে। যখন বিরক্তিতে মনটা তেতো হয়ে তার শরীরে হাত তুলতে ইচ্ছে করে, তখন মনে পড়ে একসময় মায়ের মতো কপালে চুমু দিয়ে সারা বাড়ির পিছন পিছন ছুটে আমাকে খাইয়েছিল। কানে বারবার বাজে মামু নি, এই শব্দটার কারণে দুর্বল হয়ে যাই আমি। পারি না তাকে আর তারা চিহ্নঘাত করতে। বলেই হো হো করে কেঁদে ওঠে তেজু। সে ফুটবল থাকতেও চায় না, তাও হয়ে যাচ্ছে। চোখ মুছে নেই, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। হ্রস্বই কারহানের পাষাণ মনও কেঁদে ওঠে শ্রেয়া হাজারিতে। কখনো বুঝতেই পারেনি মা তেজুর তারা চিহ্ন রিরে হাত তুলেছে। মায়ের উপর বিশ্বাস করে কখনো খেয়াল রাখেনি, অথচ মাই করেছে সবচেয়ে বড় অন্যায়। অবাক হয় নিজের চিন্তা ভাবনার সাথে। সে তেজের ভাবনার মিল পেতে। তার মানে তেজ ওভাবে এটা তার মায়ের নিজের আচরণ নয়। এত অত্যাচারের পরও তেজের মায়া ফুরায় না। নিজের কাছে শপথ করে, যদি মায়ের এই আচরণের পিছনে অন্য কেউ না থাকে, তবে নিজ হাতে গলা টিপে মা রবে নিজের মাকে। ভাবতে ভাবতে তেজুর হাত আলগা করে মুখের হাত বুলাতে নিলে, সুযোগ পেয়ে তেজু ছিটকে উঠে যায় রিহানের কোল থেকে। আন্ডারস্কোর আন্ডারস্কোর, বাহ। নিজের প্রশ্ন উত্তর শেষ হতেই কোল থেকে উঠে গেলে
তেজু চক ও কার্কের পানি মুছে রুমের দিকে যেতে যেতে বলে, আন্ডারস্কোর আমি কোলে উঠিনি, আপনি জোর করে ধরে রেখেছিলেন। আপনার কোলে ওঠার বিন্দুমাত্র রুচি আমার নেই। বলেছিলাম না, আবেগে পড়ে ইচ্ছাকৃত করা কোনো ভুল আমি ক্ষমা করব না। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে তেজু চলে যায়। রিহান চুলে হাত বুলিয়ে ঠোঁট চেপে হাসে। রুচি কিভাবে আনতে হয় সে জানে। তেজ এখন একটু হলেও নরম হয়েছে। কেন না তেজ যে বুকে মুখ গুজে কান্না করেছে, সেটাতে তার কোনো জোর ছিল না। ভাবতে ভাবতে পায়ের উপর পা তুলে বসে। জানে, তেজু আবার আসবে। আন্ডারস্কোর এই দরজা খুলছে না কেন? পাসওয়ার্ড কি? চিৎকার করে ওঠে তেজু। রিহান চূড়া চোখে তাকায়। মুহূর্তে রূপ দিলে, রাগে দুঃখে কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে তেজু। ডাগর চোখ দুটোতে আগুন ঝলকাচ্ছে, নাক মুখ লাল। এক হাত কোমরে। এমন দৃশ্য দেখে রিহান ঠাট্টা করে বলে, আন্ডারস্কোর তোকে এমনি এমনি বেতারা চিহ্ন অয়াদব বউ বলি না। তুই আসলে বেতারা চিহ্ন অয়াদব জামাইয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিস। আল্লাহ পাপ দিবে বেতারা চিহ্ন অয়াদব। সিরিয়াস সময়ে রিহানের এমন ঠাট্টা দেখে তেজু আরো রেগে তারা চিহ্ন গুণ হয়ে যায়। ঝড়ের বেগে এগিয়ে এসে রিহানের শার্টের কলার ধরতে গেলে রিহান হাত চেপে ধরে। এক হাতে বাধা পেয়ে অন্য হাতে তেজু চুল টেনে ধরে বলে, আন্ডারস্কোর একদম জামাই করবেন না। আমি আপনাকে জামাই মানি না। আপনার মতো নিতারা চিহ্নস্থুর খুনি পি মানুষের কষ্টের কুড়াকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারি না। তাই আপনার ওই অপবিত্র মুখে বউ শব্দটাও শুনতে চাই না। সব শুনে রিহান চুপ থাকে। জবাব দেওয়ার মতো কিছু নেই, কারণ কোথাও মিথ্যে নেই। সে সত্যকে মানতে জানে, অন্যায় স্বীকারের সাহসও আছে। আন্ডারস্কোর আমার পেশা নিয়ে তোর সমস্যা তাই না? হ্রস্ব ইকার এইসব ছাড়তে পারবো না। তেজ প্লিজ মানিয়ে নে। কথা দিচ্ছি, আমার এই জগৎ, এই পেশা কখনো তোকে তারা চিহ্নঘাত করবে না। তোর ক্ষতি হবে না। আমার বউ হয়ে একটু পাপ না হয় শরীরে মেখে নে আমার জন্য। আমাকে এইসব ছাড়তে বলিস না। এইসব ছাড়লে আমার দুজনেরই মৃত্যু নিশ্চিত। আমি মরতে চাই না, তোর সঙ্গে বাঁচতে চাই। পূর্ণজন্ম বলতে যে কিছু নেই, তাই তো তোকে এই জন্মে নিজের করে পাওয়ার এত লোভ। আন্ডারস্কোর আপনার করা পাপ আমি কেন শরীরে মাখব? এমনিতেই আপনাকে কখনো মেনে নেব না। সারা জীবন নিঃসঙ্গ একলা জীবন পার করে দেব, তবুও আপনার মতো জীবনসঙ্গী চাই না। পাপ কিন্তু তার বাপকে ছাড়ে না। আপনারও একদিন শেষ আসবে, আর সেই শেষটা ঘটাব আমি। ধ্বংস করব আপনার পাপের রাজত্ব। রিহান নিরাশ চোখে তাকিয়ে থাকে। এই নারী তাকে বোঝে না, তার ভালোবাসা বোঝে না। দীর্ঘশ্বাস ফেলে ভাবে, হয়তো একদিন মেনে নেবে, সেই আশাতেই বেঁচে আছে। আন্ডারস্কোর চল তেজ মঞ্জিল যাব। ভ্রু কুচকে তাকায় তেজু, কিছু না বলে রাজি হয়। রিহান হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। তেজু হাত ছাড়াতে গেলে রিহান পিছন ফিরে বলে, আন্ডারস্কোর আর একবার হাত সরানোর চেষ্টা করলেই কোলে করে নিয়ে যাব। তাও পুরো তেজ মঞ্জিল ঘুরিয়ে আনবো কোলে করে। মুহূর্তেই শান্ত হয়ে যায় তেজু। জানে, রিহান যা বলে তাই করে। নিচে নেমে দুইটা বাইক দেখে ভ্রু কুচকায় তেজু। আন্ডারস্কোর এভাবে তাকাচ্ছিস কেন? বাইক তো তোর পছন্দ, আমি জানি। তুই বাইক চালাতে পারিস, তাই নাটক না করে চল। রেস দিয়েকে আগে তেজ মঞ্জিল পৌঁছায়। বলে বাইকের চাবি ছুড়ে দেয়। তেজু দক্ষতার সাথে ছুড়ে মারা চাবি হাতে নেই। নিজের পছন্দ মতো হেলমেট পরে উঠে বসে একটা বাইক। রিহান ও হেলমেট পরে বাইকে উঠে। আন্ডারস্কোর 3 পর্যন্ত গুনবো, তারপর শুরু। আন্ডারস্কোর ওকে। রিহান চিৎকার করে কাউন্ট করে। 1, 2, 3 বলতে দুইজনে বাইক নিয়ে একসাথে ছুটে চলে। কেউ কাউকে ছাড়ে না। দুজনেরই জেদ একজন একজনকে হারিয়ে ছাড়বে। আন্ডারস্কোর। অন্যদিকে তেজ মঞ্জিলে এসেছে বীর আর রোদ। সন্ধ্যার নরম আলো সবকিছু ম্লান করে দিয়েছে। সকালে যে তেজুকে নিয়ে গিয়েছে রিহান এখনো কোনো খোঁজ খবর নেই। ভেবেছে তেজু সকালে তেজমঞ্জ হ্রস্ব কার্লো আসবে বলেছে, হয়তো এখানে আসবে। তাই দুইজনে এখানে এসে খুঁজে যাচ্ছে, কিন্তু কারো কোনো অস্তিত্ব মেলেনি। চারপাশে শত শত মানুষ, পর্যটক। বীর উত্তেজনার মধ্যে বীরের চিন্তিত মুখটা ভেসে ওঠে। রিহান খুব বদমেজাজি, রেগে তেজুকে তারা চিহ্নঘাত করবে। এই ভয়ে তার মন অবিরত উৎকণ্ঠায় ভরা। দূরে থেকে রোদ ভ্রু চড়িয়ে ভাইয়ের চিন্তাযুক্ত মুখ দেখে। ভাইয়া যার জন্য এত কষ্ট করছে, সেই মানুষটি কি একটুও তার ভাইকে বুঝে? ভাইয়ের এমন করুণ মুখ সহ্য হয় না রোদের। সব ভেবে নিরাশ কণ্ঠে বার করে, আন্ডারস্কোর ভুলে যা ওকে ভাইয়া। নতুন করে সব শুরু কর। বিয়ে করে নে ভাইয়া, দেখবি আস্তে আস্তে সব ভুলে যাবি। বীর হাসে বোনের বাচ্চাসুর কথা শুনে। মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, আন্ডারস্কোর বুকের বাম পাশে একজনকে রেখে অন্য জনের সঙ্গে সংসার রাখা যায় না। এটা খুব কঠিন, আমি পারবো না। আন্ডারস্কোর যদি রিহান ভাইকে কখনো ভালোবাসে তেজু, তখন কি করবে? আন্ডারস্কোর হারিয়ে যাব অনেক দূরে, যার ঠিকানাও কেউ জানবে না। চলে যাব ওদের মাঝখান থেকে সারা জীবনের জন্য। তাও কাউকে ওর জায়গাটা দেব না। বীরের কথায় রোদ দীর্ঘশ্বাস ফেলে।
বুঝতে পারে ভাইকে বোঝানো যাবে না। সেই নিরাশ মন নিয়ে চুপ হয়। এ কার দাঁড়ায়। ঠিক তখনই দূর থেকে বাইকের তীব্র শব্দ আসে। ভ্রু কুঁচকে দুইজনে তাকায়। দুটি বাইক একসঙ্গে এসে থামে তেজ মঞ্জিলের সামনে। হেলমেট খুলতেই তেজু আর রিহানকে দেখে ভাইবোন দুজনই বিস্ময়ে চমকে যায়। তেজ হ্রস্ব উকারকে দেখে সবচেয়ে বেশি হতবাক। তেজুকে এমন প্রকাশ্যভাবে বাইকে দেখে মনের ভিতরে কোনো অচেনা অনুভূতি জাগে। বুঝতে পারে না তেজু কিভাবে এত দক্ষতার সাথে বাইক চালিয়েছে। নিজের প্রতি রাগ লাগে তেজুর। দুজনই একই সময়ের মঞ্জিলের গেটে এসে দাঁড়িয়েছে। কেউ জিতল না। হেলমেট বাইকের ওপরে রেখে পিছন ফিরতেই হঠাৎ রিহানকে দেখে চমকে ওঠে। চারপাশে সবাই তাকিয়ে আছে। সরে যেতে চাইলে রিহান দাঁত আটকে বলে, আন্ডারস্কোর পাবলিক প্লেসে একদম নাটক করবি না। কথাটা বলেই সতর্ক হাতে রিহান স্কার্ফের সরে যাওয়া মাথার পিন ঠিক করে দেয়। তেজু আর চোখে তাকিয়ে রাগে পিনটাকেই খুলে রাস্তার ওপর ছুতারা চিহ্ন রে ফেলে। তারপর রিহানের বুক ঠেলে সামনে হাঁটতে থাকে। বাইক থেকে বীর আর রোদকে দেখেছে। ওদের কাছে যেতে নিলেই সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘিরে ধরে। রিহানের ইচ্ছা করে নিজের কপাল নিজে চাপড়াতে। এটা কি দানি লঙ্গা তৈরি করেছে সে? রাগ যেন নাকের ডগায় চলে এসেছে। এখন তাকেই পাত্তা দেয় না। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে সাংবাদিকদের ঘিরে ধরতে দেখে কপালে বাজ পড়ে। দ্রুত কদমে হেঁটে যায় সেদিকে।